আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি শর্ট ট্রিক সলিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই কোয়েশ্চেনগুলোর শর্টকাট সলিউশন প্লাস ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন তাহলে শুরু করি। ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দেখেন, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 এই যৌগে কার্বনগুলোর সংকরণ কিরূপ। আমাকে একটা কম্পাউন্ড দেওয়া আছে, আমাকে আস্ক করা হয়েছে এই কম্পাউন্ডের মধ্যে কার্বনগুলোর সংকরণ কি রূপে আছে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে তিনটা রিলেটেড ইনফরমেশন সিম্পলি মাথায় রাখতে হবে, তাহলে আপনি ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। ফার্স্ট যে পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যালকেন, যেটার ক্ষেত্রে আমরা জানি কার্বন কার্বন একক বন্ধন। তো এই অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে সংকরণটা হচ্ছে sp3 সংকরণ, মাথায় রাখবেন। দেন সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যালকিন, যেখানে আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সেই ক্ষেত্রে সংকরণটা হচ্ছে sp2 সংকরণ। আর থার্ড যে পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যালকাইন, যেখানে আমরা জানি কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, সেই ক্ষেত্রে সংকরণটা হচ্ছে sp সংকরণ। এই তিনটা পয়েন্ট যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় আসা এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। যেমন আমাকে যে কম্পাউন্ডটা দেওয়া আছে সেই কম্পাউন্ডের আমি এখানে গাঠনিক সংকেতটা লিখলাম। এই যে এই গাঠনিক সংকেতটা থেকে আপনি বুঝতে পারতেছেন এই কার্বন আর এই কার্বন, এই দুইটা কার্বনের মধ্যবর্তী, যেমন কার্বন কার্বন এখানে একক বন্ধন। তো আমরা জানি কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে সংকরণটা হচ্ছে sp3 সংকরণ। আর এই কার্বন আর এই কার্বন, এই দুইটা কার্বনের মাঝখানে বন্ডটা হচ্ছে দ্বিবন্ধন। তো আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে সংকরণটা হচ্ছে sp2 সংকরণ। তার মানে এই কম্পাউন্ডে কার্বনের দুইটা সংকরণ আছে, একটা হচ্ছে sp2 সংকরণ আর একটা হচ্ছে sp3 সংকরণ। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি, একটা হচ্ছে sp2 আর sp2 সংকরণ আর একটা হচ্ছে sp3 সংকরণ, যেটা আমার অপশনের সিতে আছে। sp2 এবং sp3 সংকরণ আছে এই কম্পাউন্ডে, কার্বনের এই দুইটা সংকরণ আছে। তো আপনি যদি এই সিম্পল এই তিনটা জিনিস মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষা আসা এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি। কোয়েশ্চেনটা দেখেন, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 CHO আমাকে একটা কম্পাউন্ড দেওয়া আছে। কোয়েশ্চেনটা করা হয়েছে এই যৌগটিতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা হলো। এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে শর্টকাট রিলেটেড ইনফরমেশনগুলো ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে, নাম্বার ওয়ান যে পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যারোমেটিক নয় এমন যৌগের ক্ষেত্রে, অর্থাৎ যেসব যৌগ অ্যারোমেটিক নয় এদের ক্ষেত্রে সিগমা বন্ধন বের করার শর্টকাট নিয়মটা হচ্ছে মোট পরমাণুর সংখ্যা বিয়োগ 1। অর্থাৎ অ্যারোমেটিক নয় এমন যৌগের মধ্যে যে টোটাল পরমাণুর সংখ্যা আছে সেখান থেকে যখন আপনি 1 বিয়োগ দিবেন তাহলে আপনি সিগমা বন্ধনের সংখ্যাটা পেয়ে যাবেন। নেক্সট যে 2 নাম্বার পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে, অর্থাৎ যেসব যৌগ অ্যারোমেটিক সেসব ক্ষেত্রে সিগমা বন্ধন বের করার শর্টকাট ট্রিক্সটা হচ্ছে সিগমা বন্ধন ইকুয়াল টু হচ্ছে মোট পরমাণুর সংখ্যা। অ্যারোমেটিক নয় এমন যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন হচ্ছে মোট পরমাণুর সংখ্যা থেকে 1 বিয়োগ দিবেন, আর অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে টোটাল পরমাণুর সংখ্যাটাই হচ্ছে মূলত সিগমা বন্ধনের সংখ্যা। তবে এখানে আপনাকে একটা কৌশল মাথায় রাখতে হবে, সতর্কতা, সেটা হচ্ছে পাই বন্ধনের জন্য আলাদা কোনো নিয়ম নেই। মনে রাখবেন দ্বিবন্ধনের ক্ষেত্রে একটি ও ত্রিবন্ধনের ক্ষেত্রে 2টি পাই বন্ধন আছে। এই কয়েকটা রিলেটেড ইনফরমেশন যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় আসা এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। যেমন আমাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে এই কম্পাউন্ডটা যদি আমি আপনাকে একটু বোঝাই, যেমন আমার এই কম্পাউন্ডে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা বের করতে বলা হয়েছে। তো আমরা ইজিলি কম্পাউন্ডটা দেখেই বুঝতে পারতেছি এটা কোনো অ্যারোমেটিক যৌগ নয়, এটা অ্যারোমেটিক যৌগ নয়, অর্থাৎ এটা একটা নন অ্যারোমেটিক যৌগ। এই নন অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আমরা রিলেটেড ইনফরমেশনে দেখেছিলাম হচ্ছে সিগমা বন্ধনটা হচ্ছে মোট পরমাণুর সংখ্যা থেকে যখন আপনি 1 বিয়োগ দিবেন তখন সেই ক্ষেত্রে আপনি সিগমা বন্ধনের মানটা পেয়ে যাবেন, অর্থাৎ সিগমা বন্ধনের সংখ্যাটা পেয়ে যাবেন। তো আপনি এই কম্পাউন্ডে দেখেন টোটাল কয়টা পরমাণু আছে, কার্বন একটা, হাইড্রোজেন 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, মোট পরমাণু আছে হচ্ছে টোটাল 11টা। সেখান থেকে যখন আপনি 1 বিয়োগ দিবেন তাহলে থাকে হচ্ছে
10টা। এই 10টা হচ্ছে মূলত সিগমা বন্ধনের মান, কারণ হচ্ছে এই যৌগটা অ্যারোমেটিক নয়। তো সেই ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে টোটাল পরমাণুর সংখ্যা থেকে আপনি 1 বিয়োগ দিলেই সিগমা বন্ধনের মানটা পেয়ে যাবেন। এরপরে নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে পাই বন্ধন কয়টা। তো পাই বন্ধন কয়টা সেটা বের করার জন্য আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের দিকে খেয়াল রাখতে হবে, দ্বিবন্ধন কয়টা আছে অথবা ত্রিবন্ধন কয়টা আছে সেটা খেয়াল করতে হবে। আর নেক্সট যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কার্যকরীমূলক। কার্যকরীমূলকটা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন আমার এই যৌগ দেখেন, এই কার্বন এবং এই কার্বন, এই দুইটা কার্বনের মাঝখানে বন্ডটা হচ্ছে আপনার দ্বিবন্ধন। তো এই আমরা আগেই জেনেছি যে দ্বিবন্ধনের ক্ষেত্রে এখানে একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে কি বন্ধন, পাই বন্ধন। তার মানে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে আমার একটা কি আছে, পাই বন্ধন আছে। আর নেক্সট যে কার্যকরী মূলকটা আছে সেটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। তো অ্যালডিহাইডের মূলকের ক্ষেত্রে গাঠনিক সংখ্যাটা হচ্ছে এরকম, যেখানে কার্বন ও অক্সিজেনের মধ্যেও কিন্তু দ্বিবন্ধন আছে। তো এই দ্বিবন্ধনের মধ্যে একটা আমার কি বন্ধন আছে, পাই বন্ধন আছে। খুব ভালো করে খেয়াল করেন। তার মানে আমরা পেলাম কার্যকরী মূলকের মধ্যে একটা পাই বন্ধন আছে, আর এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটা পাই বন্ধন আছে। তার মানে আমার পাই বন্ধন হচ্ছে একটা টোটাল কয়টা, 2টা। আর সিগমা বন্ধন কয়টা, টোটাল 10টা। তার মানে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি, সিগমা বন্ধন 10টা, পাই বন্ধন হচ্ছে 2টা। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনি যদি রিলেটেড এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখতে পারেন তাহলে ইজিলি ভর্তি পরীক্ষা আসে আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, কোয়েশ্চেনটা দেখেন, ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনটা ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম, এবং এই পর্যায়বৃত্ত ধর্মের নিয়মটা হচ্ছে এরকম, একই পর্যায়ে যতই বাম হতে ডানে যাওয়া যায়, খুব ভালো করে কনসেন্ট্রেশন রাখবেন, একই পর্যায়ে যতই বাম হতে ডানে যাওয়া যায় পারমাণবিক আকার বা ব্যাসার্ধ ততই হ্রাস পায়। অর্থাৎ আপনি একই পর্যায়ে যত বাম হতে ডানে যাবেন ততই পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পাবে। আমার অপশনে, এই কোয়েশ্চেনের অপশনে যে মৌলগুলা দেওয়া আছে সেই মৌলগুলা হচ্ছে এই যে নিয়ন দেওয়া আছে, সোডিয়াম দেওয়া আছে, দেন ম্যাগনেসিয়াম দেওয়া আছে। এই 3টা মৌলের ক্ষেত্রে কম্পেয়ার করা হয়েছে। তো আমরা যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধের পর্যায়বৃত্ত ধর্মের যে নিয়মটা দেখলাম সেটা হচ্ছে আপনি যখন একই পর্যায়ে বাম হতে ডানে যাবেন পারমাণবিক ব্যাসার্ধ ততই হ্রাস পাবে। তাহলে যে নিয়নটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের লাস্ট মূল, এরপরে সোডিয়ামটা হচ্ছে তৃতীয় পর্যায়ের প্রথম মূল, ম্যাগনেসিয়ামটা হচ্ছে দ্বিতীয় মূল তৃতীয় পর্যায়ের। তাহলে আমরা যে দেখলাম একই পর্যায়ে আমি যতই বাম থেকে ডানের দিকে যাব পারমাণবিক ব্যাসার্ধ ততই হ্রাস পাবে। তাহলে এই নিয়নের থেকে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধটা একটু কম হবে, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ আর একটু কম হবে। কারণ কেন? কারণ আমরা একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাব পারমাণবিক ব্যাসার্ধ ততই হ্রাস পাবে। আর তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ একটু কি হবে, বেশি হবে। এটা স্বাভাবিক, আপনি জিনিসটা খেয়াল করলেই বুঝতে পারবেন। তাহলে আমরা এই কম্পেয়ার থেকে দেখলাম যে এই যে 3টা মৌলের মধ্যে নিয়ন, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই 3টা মৌলের মধ্যে নিয়নের পারমাণবিক আকার বা ব্যাসার্ধটা সবচেয়ে বেশি, দেন হচ্ছে সোডিয়ামের, দেন হচ্ছে ম্যাগনেসিয়ামের। কারণটা কেন? কারণ হচ্ছে আমি একই পর্যায়ে যতই বাম হতে ডানে যাচ্ছি আমার পারমাণবিক ব্যাসার্ধটা ততই হ্রাস পাচ্ছে। তার মানে এই জন্য আমার এই যে সমীকরণটা হবে এরকম, নিয়নেরটা হচ্ছে সবচেয়ে বেশি, দেন সোডিয়ামের, দেন হচ্ছে কি ম্যাগনেসিয়ামের। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি, নিয়নের পারমাণবিক আকার ব্যাসার্ধ সবচেয়ে বেশি, দেন সোডিয়ামের, দেন হচ্ছে ম্যাগনেসিয়ামের। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি এ। তবে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে পর্যায়বৃত্ত ধর্মের এই নিয়মটা মাথায় রাখতে হবে যে একই পর্যায়ে আপনি যতই বাম হতে ডানে যাবেন পারমাণবিক ব্যাসার্ধ ততই কি পাবে, হ্রাস পাবে। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, কোয়েশ্চেনটা দেখেন, নিচের কোনটি সঠিক তাপীয় বিয়োজন ক্রম?
আমাকে দেখেন অপশনে কার্বনেট সমূহের একটা বিয়োজনের ক্রম দেওয়া আছে, কার্বনেট সমূহের একটা বিয়োজনের ক্রম দেওয়া আছে। আমাকে কোয়েশ্চেনটা আস্ক করা হয়েছে নিচের কোনটা সঠিক তাপীয় বিয়োজন ক্রম। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কার্বনেট সমূহের স্থিতির এই পয়েন্টটা যদি আপনি মাথায় রাখতে পারেন, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে কার্বনেট সমূহের বিয়োজন তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। আপনি যখন একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসবেন, উপর থেকে নিচের দিকে আসবেন, তবে সেই ক্ষেত্রে কার্বনেট সমূহের বিয়োজন তাপমাত্রাটা ক্রমশ কি থাকবে, বাড়তে থাকবে। তো আমাকে কোয়েশ্চেনটাতে যে মোলগুলা দেওয়া আছে সবগুলাই হচ্ছে মূলত গ্রুপ 2 এর মোল। গ্রুপ 2 এর মোলগুলা এই যে দেখেন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম। তো এখন দেখেন আমি আপনাকে যে জিনিসটা বলেছি, আপনি যখন একই গ্রুপে এই যে উপর থেকে নিচের দিকে আসবেন, তবে সেই ক্ষেত্রে কার্বনেট সমূহের বিয়োজন তাপমাত্রাটা সবচেয়ে বাড়তে থাকবে। তার মানে বেরিলিয়ামের তুলনায় বেরিয়ামের কার্বনেট সমূহের বিয়োজন তাপমাত্রা সবচেয়ে বেশি হবে, দেন স্ট্রোনশিয়াম হবে, দেন ক্যালসিয়াম হবে, দেন ম্যাগনেসিয়াম হবে, দেন বেরিলিয়াম হবে। অর্থাৎ সবচেয়ে বেশি কার্বনেট সমূহের বিয়োজন তাপমাত্রা হবে বেরিয়ামের, দেন স্ট্রোনশিয়াম, দেন ক্যালসিয়াম, দেন ম্যাগনেসিয়াম, দেন বেরিলিয়াম। সবচেয়ে কম হবে কার, বেরিলিয়ামের। কারণ কেন? কারণ আমরা বলা আছে যে একই গ্রুপে যখন আমরা উপর থেকে নিচের দিকে আসবো তখন কার্বনেট সমূহের বিয়োজন তাপমাত্রাটা বাড়তে থাকবে। বেরিলিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের বেশি হবে, ম্যাগনেসিয়ামের তুলনায় ক্যালসিয়ামের বেশি হবে, ক্যালসিয়ামের তুলনায় স্ট্রোনশিয়ামের বেশি হবে, স্ট্রোনশিয়ামের তুলনায় বেরিয়ামের সবচেয়ে বেশি হবে। দ্যাটস ওয়াই আমার এই বিয়োজন তাপমাত্রাটার ক্রমটা দাঁড়ালো বেরিয়াম কার্বনেট সবচেয়ে বেশি, দেন স্ট্রোনশিয়াম কার্বনেট, দেন ক্যালসিয়াম কার্বনেট, দেন ম্যাগনেসিয়াম কার্বনেট, দেন বেরিলিয়াম কার্বনেট। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বেরিয়াম কার্বনেট সবচেয়ে বেশি। এই যে সি অপশনটা হবে অ্যান্সার, কারণ হচ্ছে বেরিয়াম কার্বনেট সবচেয়ে বেশি, দেন স্ট্রোনশিয়াম কার্বনেট, দেন ক্যালসিয়াম কার্বনেট, দেন ম্যাগনেসিয়াম কার্বনেট, দেন হচ্ছে বেরিলিয়াম কার্বনেট। এটা কেন হয়েছে? কারণটা হচ্ছে কি, আমরা যখন একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসবো তখন সেক্ষেত্রে কার্বনেট সমূহের বিয়োজন তাপমাত্রাটা ক্রমশ কি হবে, বাড়তে থাকবে। আপনি যদি এই পয়েন্টটা মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষা আসা এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, কোয়েশ্চেনটা দেখে নিচের কোন যৌগটি চতুস্তলকীয় আকৃতির নয়? এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে অপশনে 4টা কম্পাউন্ড দেওয়া আছে। আমাকে কোয়েশ্চেনটা করা হয়েছে এই 4টা কম্পাউন্ডের মধ্যে কোন যৌগটা চতুস্তলকীয় আকৃতির নয়। এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনটা ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে sp3 সংকরণের কিছু ভেরিয়েশন আছে, সেই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। যেমন sp3 সংকরণের 3টা পার্ট আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন sp3 সংকরণের মধ্যে মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম আয়ন, বোরন টেট্রাফ্লোরাইড আয়ন এবং হিরক, এই 5টা কম্পাউন্ড খুব ভালো করে খেয়াল করেন। মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম আয়ন, বোরন টেট্রাফ্লোরাইড আয়ন এবং হিরক, এই 5টা কম্পাউন্ডের আকৃতি হচ্ছে চতুস্তলকীয় এবং বন্ধন কোণটা হচ্ছে 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক সেম sp3 সংকরণের আরেকটা কম্পাউন্ড সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াটাও কিন্তু sp3 সংকরণ, এই যে মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড এদের মতো অ্যামোনিয়াটাও sp3 সংকরণের যৌগ, বাট এর আকৃতিটা একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয় এবং বন্ধন কোণটা একটু কম, সেটা হচ্ছে কত, 160 ডিগ্রি। ঠিক সেম sp3 সংকরণের আরেকটা কম্পাউন্ড হচ্ছে পানি, খুব ভালো করে খেয়াল করেন। ঠিক সেম sp3 সংকরণের আরেকটা কম্পাউন্ড পানি, যেটার আকৃতি হচ্ছে বি আকৃতি বা কৌণিক এবং বন্ধন কোণটা হচ্ছে 104.5 ডিগ্রি। এই যে ভেরিয়েশনটা, sp3 এর মধ্যে কিছু কম্পাউন্ডের আকৃতি চতুস্তলকীয়, কিছু কম্পাউন্ডের আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয়, কিছু কম্পাউন্ডের আকৃতি হচ্ছে বি আকৃতি বা কৌণিক। এই ভেরিয়েশনটা এবং বন্ধন কোণটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ইজিলি ভর্তি পরীক্ষা আসে আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। যেমন আমার এখন যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা দেখেন, এই যে কার্বন টেট্রাক্লোরাইড, আমরা দেখলাম এই যে কার্বন টেট্রাক্লোরাইড, মিথেন, অ্যামোনিয়াম আয়ন, এই 3টা কম্পাউন্ড হচ্ছে মূলত চতুস্তলকীয়।
সবগুলা কি চতুস্থলকীয়। অপশনে এই যে সালফার টেট্রাফ্লোরাইড যেটা দেওয়া আছে এটা কিন্তু চতুস্থলকীয় আকৃতির নয়, যেটা আমরা এই চার্ট থেকে দেখতে পারতেছি। আমি এই চার্টে যেসব sp3 সংকরণের চতুস্থলকীয় কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়া, বোরন টেট্রাফ্লোরাইড, আয়ন, হিরক, এগুলো হচ্ছে sp3 সংকরণের মধ্যে চতুস্থলকীয়, যার মধ্যে সালফার টেট্রাফ্লোরাইড ছিল না, ছিল না। তার মানে আমরা বলতে পারি যে নিচের কোন যৌগটি চতুস্থলকীয় আকৃতির নয়, সেটা হচ্ছে কি সালফার টেট্রাফ্লোরাইড। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে sp3 সংকরণের এই যে ভেরিয়েশন, বন্ধন কোণ এবং আকৃতির এই যে ভেরিয়েশনের চার্টটা আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি সলভ করি, কোয়েশ্চেনটা দেখেন একটু লং ডিসকাশনের কোয়েশ্চেন। যেমন এই যে লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী একটা মৌলের প্রথম 7টি আয়নীকরণ শক্তিসমূহ হলো। কোয়েশ্চেনটা একটু ভালো করে খেয়াল করতে হবে বোঝার জন্য। লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী একটা মৌলের প্রথম 7টি আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে কিলোজুল পার মোল। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে মোলটির পরমাণুর যোজ্যতাশীলের ইলেকট্রন বিন্যাস কত। দেখেন কোয়েশ্চেনটা একটু ট্রিকি আছে। লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী একটা মৌল আছে যেটার 7টা আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে। তাহলে আমাকে জিজ্ঞেস করা হয়েছে ওই মৌলটার পরমাণুর যোজ্যতাশীলের ইলেকট্রন বিন্যাস কত। তো এই কোয়েশ্চেনটা বোঝার জন্য আপনাকে প্রথমে আয়নীকরণ শক্তির ডেফিনিশনটা বুঝতে হবে। আমরা জানি আয়নীকরণ শক্তির ডেফিনিশনটা ছিল হচ্ছে এরকম: গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু হতে 1 মোল বা 1 একক ইলেকট্রন ত্যাগ করার ফলে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে মৌলের আয়নীকরণ শক্তি বলা হয়। একটু ডেফিনিশনটা বোঝার ট্রাই করেন। 1 মোল পরমাণু হতে 1 মোল বা 1 একক ইলেকট্রন ত্যাগ করার ফলে যে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হবে তাকে মোলের আয়নীকরণ শক্তি বলে। তার মানে 1 মোল বা 1 একক থেকে আপনি যখন একটা ইলেকট্রনকে মাইনাস করবেন তাহলে যে শক্তির প্রয়োজন হবে সেটা হবে হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। ওকে, ঠিক সেম যখন আপনি 2টা ইলেকট্রন মাইনাস করবেন তখন যে শক্তির প্রয়োজন হবে দ্বিধনাত্মক আয়নে পরিণত করতে, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আয়নীকরণ শক্তিটা হচ্ছে মূলত আপনি ইলেকট্রন ত্যাগের ফলে যে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হবে সেটাই হচ্ছে মূলত আয়নীকরণ শক্তি। প্রথম ইলেকট্রন ত্যাগের জন্য সেটা হবে প্রথম আয়নীকরণ, দ্বিতীয় ইলেকট্রন ত্যাগের জন্য সেটা হবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় ইলেকট্রন ত্যাগের জন্য সেটা হবে তৃতীয় আয়নীকরণ শক্তি। এভাবেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। দ্যাট মিন্স এক কথায় যদি আমরা বলি আয়নীকরণ শক্তিটা হচ্ছে মূলত ইলেকট্রন ত্যাগ করার ফলে যে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে শক্তির প্রয়োজন হয় সেটাই মূলত আয়নীকরণ শক্তি। ওকে, এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি এই টাইপের কোয়েশ্চেনটা ইজিলি সলভ করতে পারবেন। যেহেতু আমাকে বলছে লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী একটা মৌল যেটার কি আছে প্রথম 7টা আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে, যেহেতু 7টা আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে তাহলে অবশ্যই ওই মৌলের ইলেকট্রন বিন্যাসে অ্যাটলিস্ট 7টা ইলেকট্রন থাকতে হবে। কারণ 7টা ইলেকট্রন থাকলে অ্যাটলিস্ট সেই 7টা আয়নীকরণ শক্তির মান থাকা সম্ভব। কারণ কেন, আমরা দেখেছিলাম আয়নীকরণ শক্তিটাই হচ্ছে মূলত এই যে ইলেকট্রন ত্যাগের ক্ষমতা, ইলেকট্রন ত্যাগের ফলে যে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা সেটাই হচ্ছে মূলত আয়নীকরণ শক্তি। তো যেহেতু ওই মোলটার 7টা আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে তাহলে অবশ্যই ওই মোলের ইলেকট্রন বিন্যাসে অ্যাটলিস্ট 7টা ইলেকট্রন থাকতে হবে। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তাহলে এই জিনিসটাও যদি বুঝেন তাহলে যদি আপনি অপশনগুলো চেক করেন, যেমন এখানে 2s2 দেওয়া আছে, তো আমরা জানি 2s2 এর আগে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি 1s2, যেটা আপনাকে ধরে নিতে হবে, যেটা অপশনে নেই। তাহলে 1s2 2s2, তার মানে টোটাল এখানে ইলেকট্রন আছে কয়টা, এই অপশনে 4টা। ঠিক সেম এখানে আছে 2s2 2p1, তাহলে 2s2 এর আগে কি আছে বলুন তো 1s2, তাহলে আপনি হিসাব করেন এখানে দুইটা, এখানে দুইটা, 4টা, এখানে একটা, এখানে ইলেকট্রন আছে টোটাল কয়টা, 5টা। ঠিক সেম সি অপশনের আগে কি আছে 1s2, তাহলে 4 2 6, 6 2, এখানে ইলেকট্রন আছে টোটাল কয়টা, 8টা। ঠিক সেম ডি অপশনটা যদি আপনি চেক করেন, যেমন 1s2 2s2 2p6, 6 2 8, 8 2 কয়টা, 10টা ইলেকট্রন।
তাহলে এখানে কাছাকাছি অ্যান্সার আমরা পাচ্ছি সি অপশনটা। যদি 7টা আয়নীকরণ শক্তি তাহলে তার 8টা ইলেকট্রন বিন্যাস 8টা ইলেকট্রন থাকা এটা পসিবল। যদি 7টা আয়নীকরণ শক্তি অ্যাটলিস্ট 7টা ইলেকট্রন থাকার কথা, তাহলে 7টা যেহেতু বরাবর আমার অপশনে নেই, তার কাছাকাছি আছে কয়টা? 8টা ইলেকট্রন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি সি। তবে এখানে আমি এত কিছু ডিটেলস বলে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি আয়নীকরণ শক্তি জিনিসটা বোঝেন তাহলে আপনি ইজিলি এই টাইপের কোয়েশ্চেনটা সলভ করতে পারবেন। এটা জাস্ট আপনাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, আপনি যদি বুঝেন তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ করা সম্ভব। নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, কোয়েশ্চেনটা দেখেন 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগটি হলো। এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল যে 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটা। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে লিগেন্ড আর একটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। ফার্স্ট আপনাকে জানতে হবে লিগেন্ড কি জিনিস, দেন আপনাকে বুঝতে হবে যে সন্নিবেশ সংখ্যাটা। তো ফার্স্ট আমরা জানবো লিগেন্ড জিনিসটা কি। লিগেন্ড হচ্ছে জটিল যৌগ গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী ঋণাত্মক আয়ন বা যৌগ অণুকে দাতা বা লিগেন্ড বলা হয়। জিনিসটা খুব ভালো করে খেয়াল করেন, জটিল যৌগ গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী ঋণাত্মক আয়ন বা যৌগ অণুকে দাতা বা লিগেন্ড বলা হয়। তো এটার কিছু এক্সাম্পল যদি আপনি মনে রাখতে পারেন, এই যে যেমন অ্যামোনিয়া, পানি, ক্লোরাইড আয়ন, সায়ানাইড আয়ন ইত্যাদি, এগুলো হচ্ছে মূলত লিগেন্ডের এক্সাম্পল, যেগুলো জটিল যৌগ গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদান করে। ওকে, এই জন্য এদেরকে দাতা বা লিগেন্ড বলা হয়। দেন আপনাকে বুঝতে হবে হচ্ছে সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা কি জিনিস? সন্নিবেশ সংখ্যা হচ্ছে এই যে লিগেন্ড, এই লিগেন্ড প্রদত্ত নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সংখ্যাকে অবস্থান ধাতুর অবস্থান্তর ধাতুর সন্নিবেশ সংখ্যা বলে। এই যে লিগেন্ডগুলো আছে এগুলো কয়টা ইলেকট্রন যুগল প্রদান করতেছে, কয়টা ইলেকট্রন যুগল দিচ্ছে, এই ইলেকট্রন যুগলের সংখ্যাটাই হচ্ছে মূলত অবস্থান্তর ধাতুর সন্নিবেশ সংখ্যা। আশা করি আপনি ডেফিনিশনগুলো বুঝতে পেরেছেন। তাহলে আপনি যদি ডেফিনিশনগুলো বুঝতে পারেন তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। আগে আপনি এই কম্পাউন্ডগুলো থেকে কোনগুলা লিগেন্ড সেগুলো খুঁজে বের করেন। আমরা দেখেছিলাম এই যে সায়ানাইড, অ্যামোনিয়া, এই যে পানি, এই যে অ্যামোনিয়া, এগুলো হচ্ছে মূলত লিগেন্ড সবগুলা। তো এই লিগেন্ডগুলা প্রদত্ত নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী সংখ্যাটাই হচ্ছে মূলত সন্নিবেশ সংখ্যা। এই যে দেখেন এই সায়ানাইড আয়নটা, এই সায়ানাইড লিগেন্ডটা এইখানে 6টা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদান করেছে। দ্যাটস ওয়াই এই যৌগের সন্নিবেশ সংখ্যা হবে কত? 6। ঠিক সেম এই যে অ্যামোনিয়া, এখানে এই লিগেন্ডটা টোটাল 6টা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদান করেছে, এই জন্য এই কম্পাউন্ডের সন্নিবেশ সংখ্যা হবে কত? 6। ঠিক সেম ওয়ে এই যে পানি, এই লিগেন্ডটা এই জটিল যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদান করেছে 6টা, দ্যাটস ওয়াই এই কম্পাউন্ডের সন্নিবেশ সংখ্যা হবে 6। ঠিক সেম ওয়ে এই যে অ্যামোনিয়া, এই লিগেন্ডটা এই কম্পাউন্ডের টোটাল 4টা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদান করেছে, এই জন্য এটার সন্নিবেশ সংখ্যা হবে কত? 4। দ্যাটস ওয়াই এই যে 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগটা হবে কোনটা? ডি। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তবে আপনাকে প্রথমে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য লিগেন্ড কি জিনিস এবং লিগেন্ডের এক্সাম্পল কোনগুলা এবং সন্নিবেশ সংখ্যা কি জিনিস, এই দুইটা ডেফিনিশন যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় আসা এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, কোয়েশ্চেনটা দেখেন sp3 হাইব্রিডাইজেশনে কয়টি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করে। এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার উত্তর আমরা সবাই হয়তো জানি। এই যে sp3 সংকরণের ক্ষেত্রে আমরা জানি sp3 এর ক্ষেত্রে হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে 4টা। sp3 এর ক্ষেত্রে তৈরি হয়েছে 4টা সংকর অরবিটাল বা 4টা হাইব্রিড অরবিটাল। তার মধ্যে এই যে আপনি যে এই যে sp3 এই নামটা দেখে বুঝতে পারতেছেন যেখানে হচ্ছে একটা s অরবিটাল এবং হচ্ছে 3টা p অরবিটাল, অর্থাৎ একটা s 3টা p মিলে টোটাল 4টা হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এই জিনিসটা আমরা কম্পাউন্ড দেখে বুঝতে পারতেছি। আর sp2 এর ক্ষেত্রেও ঠিক সেম, একটা s অরবিটাল আর 2টা p অরবিটাল মিলে টোটাল 3টা হাইব্রিড অরবিটাল তৈরি হয়। ঠিক সেম ওয়ে sp সংকরণের ক্ষেত্রে একটা s অরবিটাল, এই যে দেখেন এখান থেকে বুঝতে পারবেন একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল মিলে হচ্ছে 2টা হাইব্রিড অরবিটাল বা 2টা সংকর অরবিটাল তৈরি হয়। এগুলো হচ্ছে কমন কিছু কোয়েশ্চেন, জাস্ট আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলে ইজিলি সলভ করতে পারবেন। তো আমরা দেখলাম যে sp3 হাইব্রিডাইজেশনে
হাইব্রিড অরবিটাল তৈরি হয় হচ্ছে টোটাল কয়টা? 4টা। এই যে sp3 যার মধ্যে হচ্ছে একটি s এবং হচ্ছে 3টা p, টোটাল হচ্ছে কয়টা? 4টা হাইব্রিড অরবিটাল তৈরি হয়। দ্যাটস ওয়াই sp3 হাইব্রিডাইজেশনে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করে কয়টা? 4টা। সেজন্য আমার কোশ্চেনের অ্যান্সার হবে কত? 4। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা কিছু মুখস্থ টাইপের কিছু কমন কোশ্চেনের সলিউশন আপনাদের সাথে শেয়ার করব। যেমন এই কোশ্চেনটা দেখেন, কোন লবণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে? নিচের কোন লবণটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সোডিয়াম আয়োডাইড। এই সোডিয়াম আয়োডাইড লবণটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো মুখস্থ রাখাই শ্রেয়। দেন নেক্সট কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা দেখেন, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে যেই শক্তির পরিবর্তন হয় তা হলো। এই কোশ্চেনটা সলভ করার জন্য আপনি দুইটা ডেফিনিশন মনে রাখতে পারেন, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট হচ্ছে আয়নীকরণ শক্তি, দেন হচ্ছে ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তি জিনিসটা হচ্ছে, ডেফিনিশনটা যদি আপনি খেয়াল করেন, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু হতে একটি বা 1 একক ইলেকট্রন ত্যাগ করার ফলে যে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যেই শক্তির প্রয়োজন হয় তাকে মৌলের আয়নীকরণ শক্তি বলা হয়। অর্থাৎ আপনি 1 মোল পরমাণু হতে যখন একটা ইলেকট্রন মাইনাস করবেন, একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে যে ধনাত্মক আয়নে পরিণত করতে, এই যে একটা ইলেকট্রন ত্যাগ করলে যে ধনাত্মক আয়নটা সৃষ্টি হচ্ছে, এই ধনাত্মক আয়নে পরিবর্তন করতে যেই শক্তির প্রয়োজনটা হচ্ছে সেটাই হচ্ছে মূলত আয়নীকরণ শক্তি। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার ফলে যে ধনাত্মক আয়নটা সৃষ্টি হচ্ছে সেটার সময় যে শক্তির পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে মূলত আয়নীকরণ শক্তি। অর্থাৎ ফার্স্ট ইলেকট্রন ত্যাগ করলে সেটা হবে প্রথম আয়নীকরণ শক্তি, সেকেন্ড ইলেকট্রন ত্যাগ করার ফলে যে শক্তির পরিবর্তন সেটা দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এভাবে থার্ড ইলেকট্রন ত্যাগ করার ফলে সেটা হবে তৃতীয় আয়নীকরণ শক্তি। এভাবে আপনাকে হিসাব করতে হবে। দেন হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা হচ্ছে আয়নীকরণ শক্তির সম্পূর্ণ উল্টা। আমরা আয়নীকরণ শক্তিতে দেখলাম যে 1 মোল পরমাণু হতে একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে যে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির পরিবর্তন হয়। ইলেকট্রন আসক্তিটা উল্টা, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছিল, এখানে 1 মোল ইলেকট্রন বা একটি একক ইলেকট্রন যোগ করার ফলে যে 1 মোল ঋণাত্মক চার্জ যুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে মৌলের কি বলা হয়? ইলেকট্রন আসক্তি বলা হয়। ফার্স্ট 1 মোল ইলেকট্রন যখন আপনি প্রথম ইলেকট্রন যোগ করার ফলে যে শক্তির পরিবর্তন হবে সেটা হবে প্রথম ইলেকট্রনের আসক্তি, সেকেন্ড ইলেকট্রন যোগ করার ফলে যে শক্তির পরিবর্তন হবে সেটা হবে দ্বিতীয় ইলেকট্রনের আসক্তি, এভাবে ক্রমান্বয়ে তৃতীয় ইলেকট্রনের আসক্তি এভাবে হবে। অর্থাৎ আপনি যদি ডেফিনেশন দুটো বুঝেন যে আয়নীকরণ শক্তি ইলেকট্রন ত্যাগ করবে ধনাত্মক আয়নে সৃষ্টি করতে শক্তির পরিবর্তন, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে সম্পূর্ণ উল্টা, যে ইলেকট্রন গ্রহণ করে যে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে শক্তির পরিবর্তন হয় সেটা ইলেকট্রন আসক্তি। আশা করি আপনি ডেফিনেশনগুলো আমার চেয়েও ভালো বুঝেন। তাহলে আমার এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে দেখেন, আমাকে কোশ্চেন ডেফিনিশনটাই দেওয়া আছে, মূলত ডেফিনিশনের কথাগুলোই বলা আছে যে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে, তা আমরা দেখলাম যে 1 মোল পরমাণুতে যখন আপনি একটি বা 1 মোল 1 একক ইলেকট্রন যোগ করলে যে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে শক্তির পরিবর্তন হয় সেটা ছিল হচ্ছে মূলত ইলেকট্রন আসক্তি। দ্যাটস ওয়াই আমার এই কোশ্চেনের অ্যান্সার হবে কি? প্রথম ইলেকট্রনের আসক্তি। কারণ হচ্ছে ফার্স্টে 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে, যখন আপনি 2 মোল ইলেকট্রন যোগ করবেন তখন সেক্ষেত্রে হয়তো দ্বিতীয় ইলেকট্রনের আসক্তি। একটু ভালো করে খেয়াল করবেন, আর আয়নীকরণ শক্তির ডেফিনিশনটাও পাশাপাশি মনে রাখবেন। তো নেক্সট আরেকটা কমন কোয়েশ্চেন যদি আমরা দেখি যে কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। কোয়েশ্চেনটা দেখেন, এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 16-17তে এসেছিল যে কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। অ্যাটমিক রেডিয়াস, এখানে অপশনগুলো ইংলিশে দেওয়া আছে। অ্যাটমিক রেডিয়াস মিনস হচ্ছে মূলত পারমাণবিক ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এগুলো ইংলিশে দেওয়া আছে, আপনাকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, এটার বাংলাটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন অ্যাফিনিটি মিনস হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর হচ্ছে মেল্টিং টেম্পারেচার, এটা হচ্ছে আপনার গলনাঙ্ক। এটা হচ্ছে কি গলনাঙ্ক। তো এখানে দেখেন এটা হচ্ছে মূলত এই যে মেল্টিং টেম্পারেচার যেটা, সেটা মূলত পর্যায়বৃত্ত ধর্ম নয়। মনে রাখবেন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনিয়মিতভাবে পরিবর্তন হয়। কিভাবে? অনিয়মিতভাবে পরিবর্তন হয়। অনিয়মিতভাবে পরিবর্তন হওয়ার কারণে গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্গকে
পর্যায়বৃত্ত ধর্মের অন্তর্ভুক্ত করা যায় না। কিন্তু বাকি অপশনে যে তিনটা আছে, পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, এগুলো হচ্ছে একটা সিকোয়েন্স অনুযায়ী একটা ধারাবাহিকভাবে পরিবর্তন হয়। সেই জন্য এই তিনটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। বাট মেল্টিং টেম্পারেচার যেটা গলনাঙ্গ ও স্ফুটনাঙ্গ অনিয়মিতভাবে পরিবর্তন হওয়ার কারণে আমরা মেল্টিং টেম্পারেচারকে পর্যায়বৃত্ত ধর্মের অন্তর্ভুক্ত বলি না। দ্যাটস ওয়াই কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়, হবে অ্যান্সার হবে হচ্ছে মেল্টিং টেম্পারেচার। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।